জানো ব্যাংকিং সেক্টরে আমরা একের পর এক অনেকগুলো ভ্যাকেন্সিস নিয়ে এসেছি। এবার হচ্ছে ইন্টারভিউর পালা, তারপর চাকরিতে জয়েনিং। সেই ইন্টারভিউতে কমনলি যেই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে তার উপর বেস করেই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা দেখে ক্লাসটাকে ভালো করে ফলো করতে পারো, তুমি ব্যাংকিং সেক্টরে একটা না একটা চাকরি পাবেই। আমাদের কাছে অনেক টাইপের ভ্যাকেন্সিস আছে, যারা মিস করে গেছো আগের ভিডিওগুলো দেখে নিয়ে ভ্যাকেন্সিসগুলো ফলো করে অ্যাপ্লাই করতে পারো। আজকে সেই ব্যাংকিং সেক্টরের কাজের জন্য, স্পেশালি গ্রাহক মিত্র কাজের জন্য কি ক্রাইটেরিয়া আমরা ডিসকাস করেছি সেটা আগে বলে দিয়েছি, কিন্তু কী ধরনের কোশ্চেন করতে পারে, যেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে গেলে তুমি একবারেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। তার উপরে এই ক্লাস শেষ পর্যন্ত দেখবে। স্পেশালি যারা ব্যাংকিং সেক্টরের জন্য অ্যাপ্লাই করেছো, পুরো মন দিয়ে কোশ্চেন এবং আনসারগুলো ফলো করো, তোমার খুব কাজে লাগবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপর ইন্টারভিউতে যাবে, তবেই তুমি ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রথম দেখো, ব্যাংকিং সেক্টরে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি। প্রথম পার্টে যে বেসিক ব্যাংকিং টার্মসগুলো আমাদের জানতে হবে। তোমরা প্যান কার্ড সবাই নাম শুনেছো। এখন আমি যদি প্রশ্ন করি প্যান কার্ডের ফুল ফর্ম কি, অনেকে বলতে পারবে না, সেটা জেনে রাখো, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তোমাকে একটা ঘুরিয়ে কোশ্চেন করলো, ব্যাংকিং লেনদেনে প্যান কার্ডের গুরুত্ব এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধে এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে? মানে প্যান কার্ড ব্যাংকের জন্য, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, ব্যাংকিংয়ের যে কোনো কাজের জন্য প্যান কার্ডটা খুবই তাৎপর্যপূর্ণ। প্যান কার্ড সাথে লিঙ্ক করে সব ব্যাংকিং ট্রানজ্যাকশান হয়, তাই কেউ অবৈধভাবে কোনো টাকা দিতেও পারবে না, নিতেও পারবে না। তাই প্যান কার্ড হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট, যদি প্রশ্ন বলে যে আধারও তো ব্যাংকে খুব লাগে, কারণ আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করা থাকে। দেখো, প্যান কার্ডটা হচ্ছে ব্যাংকিং ট্রানজ্যাকশানের জন্য ওয়ান অ্যান্ড অনলি, কিন্তু তার সাথে আধার লিঙ্ক আপ করা থাকে। তাই আধার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায় যখন আমরা কেওয়াইসি করি। কেওয়াইসি মানে কি? নো ইয়োর কাস্টমার, আমি পরে আসছি। সো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড কিভাবে একটি বৈধ কেওয়াইসি নথি হতে পারে। তোমরা ব্যাংকে এখন কেওয়াইসি লাগে, তো সেইখানে 12 ডিজিট আধার, বায়োমেট্রিক আইডি সব কিছু একসাথে দিয়ে তবে সেটা তৈরি করা যায়। তাই আধার কার্ড একটা অপরিহার্য ব্যাপার ব্যাংকিং অপারেশনের জন্য। নেক্সট দেখো, কেওয়াইসি, যেটা বলছি না, নো ইয়োর কাস্টমার। নো ইয়োর কেওয়াইসি মাঝে মধ্যে ব্যাংকের থেকে বলে কেওয়াইসি আপডেট করুন। সেখানে আমাদের কি করতে হয়? আমাদের আধার, প্যান এবং ফটোগ্রাফ দিয়ে ব্যাংকের কাছে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। ব্যাংক সেটাকে ভেরিফাই করে, ভ্যালিডেট করে, তারপর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে অথবা অ্যাকাউন্টকে কন্টিনিউ করার অধিকার দেয়। সো দিস ইজ দ্য কেওয়াইসি। সো ফুল ফর্মটা খেয়াল রাখবে, এটার মানে কি, বিষয়টা কি, সেটা ভালো করে খেয়াল রাখবে। পরে ধরো এরকম যদি কোশ্চেন আসে যে সেভিংস অ্যাকাউন্ট কাকে বলো? অ্যাকাউন্ট, দেখো অ্যাকাউন্ট অনেক রকম হয়, বাট দুটো বেসিক অ্যাকাউন্ট জেনে রাখবে, একটা সেভিংস অ্যাকাউন্ট আর একটা কারেন্ট অ্যাকাউন্ট। এবং প্রশ্ন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট কাকে বলে? আমরা সাধারণভাবে বা সাধারণ মানুষরা যে অ্যাকাউন্টগুলো খুলি সেগুলো সেভিংস অ্যাকাউন্টই হয়। সেখানে রেগুলার ট্রানজ্যাকশান হয় না বা অতিরিক্ত ট্রানজ্যাকশান হয় না। যখনই অতিরিক্ত ট্রানজ্যাকশান হয় অথবা রেগুলার প্রচুর ট্রানজ্যাকশান হয়, তখন আমাদের চলে যেতে হয় কারেন্ট অ্যাকাউন্টে, যেখানে রেগুলার ট্রানজ্যাকশান করতে পারি। তাহলে নর্মালি যে অ্যাকাউন্টগুলো আমরা খুলি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, সেখান থেকে একটা সামান্য পরিমাণ ইয়ারলি ইন্টারেস্টও পাওয়া যায়। অন্যদিকে যখন প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশান হয় বা রেগুলার ট্রানজ্যাকশান হয়, সেই সব ক্ষেত্রে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করি। সেভিংস অ্যাকাউন্টকে সংক্ষেপে বলে এসএ, কারেন্ট অ্যাকাউন্টকে সংক্ষেপে বলে সিএ। যে কোনো ব্যাংকিং, যে কোনো বিজনেসম্যান, যে কোনো ট্রেডার, যে কোনো প্রফেশনাল যার অ্যাকাউন্টে প্রচুর ট্রানজ্যাকশান হয়, সে এটাকে ইউজ করতে পারে। নেক্সট, ফিক্সড ডিপোজিট। ধরো ঠাকুরের আশীর্বাদে তোমার প্রচুর টাকা হয়ে গেল, তখন তুমি কি করবে? সেই টাকাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য 7 দিন থেকে 10 বছরের জন্য কোথাও ফিক্সড করে রাখতে পারো। তখন ব্যাংক তোমাকে একটা নির্ধারিত ইন্টারেস্ট দেবে, এটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট। আবার তুমি প্রত্যেক মাসে সিস্টেমেটিক্যালিও ইনভেস্ট করতে পারো, তখন সেটাকে বলা হয় রেকারিং ডিপোজিট। দুটো টার্ম খেয়াল রাখবে, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এই দুটোই তাৎপর্যপূর্ণ। নেক্সট, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি প্রত্যেক মাসে কিছু টাকা ইএমআই এর মতো দিয়ে তুমি
টাকা জমাতে পারো, সেটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে ইনভেস্টমেন্টটা রেগুলার বেসিসে ছোট ছোট করে করছো, তাই এটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলে। এটা খুব তাৎপর্যপূর্ণ ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখার জন্য। এটা আস্তে আস্তে কম্পাউন্ডিং ইন্টারেস্টে প্রথমে মনে হয় এটা খুব ছোট, তাই তুমি যখনই চাকরিতে জয়েন করে যাচ্ছ অল্প অল্প অ্যামাউন্ট করে এসআইপি করা শুরু করো। নেক্সট দেখো, ব্যাংকিং সেক্টরে এখন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, আমাদের একটা সেক্টর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনেক রকম কোশ্চেন তোমাদেরকে ধরতে পারে, সেই জন্য আমি কিছু কোশ্চেন তোমাদের শিখিয়ে দিচ্ছি আনসার। প্রথম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক। এটা ইয়োনো প্ল্যাটফর্মটা দারুণ, দুর্ধর্ষ, আমি নিজেও ইউজ করেছি। সব রকম ডিজিটাল ট্রানজ্যাকশান করা যায় এবং ফিনান্সিয়াল যে কোনো ইনক্লুশন যদি হয় সেখানে, যেমন জনধন যোজনা, এই ব্যাপারে স্টেট ব্যাংক নাম্বার ওয়ান। মানে আমার দেখা এবং স্ট্যাটিস্টিক্যালি ভারতবর্ষের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং লোনের ব্যাপারে করতে পারে। লোনের ব্যাপারটা কি, ব্যাংকের ইনকাম হয় কোথা থেকে? ব্যাংক টাকাটা তোমার থেকে আমার থেকে নেয়, নিয়ে অন্য কোথাও খাটায়। আমাকে 4% ইন্টারেস্ট দেয়, অন্যকে হয়তো 10% ইন্টারেস্টে টাকাটা খাটায়। এটা হচ্ছে ব্যাংকের ইনকাম। সো ব্যাংক কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করলে লোন দিতে পারে। সেই লোন আমাদের প্রয়োজন হয়, সেটা হতে পারে হাউজিং লোন, পার্সোনাল লোন, আমাদের হতে পারে বিজনেস লোন, এরকম বিভিন্ন লোন থাকে। সেই লোনগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা কাজটা, মানে আমাদের প্রয়োজনটা মেটাতে পারি। সো এই লোনের ব্যাপারটা তোমাকে খানিকটা বুঝতে হবে। লোনের নির্দিষ্ট ডকুমেন্টেশন থাকে, আর লোন যখন নেওয়া হয় সিবিল স্কোর একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার হয়। এই সিবিল স্কোর অ্যাকচুয়ালি ব্যাংকের দৃষ্টিভঙ্গিতে তুমি কতটা ভালো বা খারাপ সেটা নির্ধারিত করে দেয়। 750 বা তার উপরে সিবিল স্কোর থাকাটা খুব ভালো। নেক্সট হচ্ছে অনলাইন ব্যাংকিং আর অ্যাপ। আমরা যখন করোনার পরে নতুন করে বেঁচে উঠলাম প্র্যাকটিক্যালি, তখন এই অনলাইন ব্যাংকিং বা অ্যাপের ব্যাপারটা ভালো করে শিখেছি। কারণ তখন ঘরে বন্দি হয়ে বাইরে বেরোনোর রাস্তা ছিল না, তখন অনলাইন উপায়গুলো ভালো করে শিখে গেছিলাম। তাই অনলাইন ব্যাংকিং এবং অ্যাপের সম্বন্ধে সঠিক ধারণা তোমার ইন্টারভিউ বোর্ডে লাগবে। অনলাইনে আমরা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের সব রকম পরিষেবা পেতে পারি, প্রায় ব্রাঞ্চে যেতেই হয় না, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে যেতে হয়। অন্যদিকে যদি মোবাইল অ্যাপ থাকে, যেটাই এখন বেশি চলে, তোমার 99% কাজ হয়ে যায় অ্যাপের মাধ্যমে, তখন ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না। সো এই ছিল ফার্স্ট পার্ট। এবার আমরা আসবো সেকেন্ড পার্টে। এই হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে আমরা দেখব স্পেসিফিক্যালি আমাদের এখন স্টেট ব্যাংকের গ্রাহক মিত্রর ব্যাপারে একটা ভালো ড্রাইভ চলছে। সেখানে কেমন কেমন কোশ্চেন করতে পারে এবং সেই কোশ্চেনগুলো তুমি কীভাবে আনসার দেবে সেটাকে আমরা ভালো করে এখান থেকে দেখে নেব। প্রথম দেখো, তোমাকে যদি কোশ্চেন করে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের ইয়োনো অ্যাপের সাথে কিভাবে পরিচয় করাবে, তুমি দেখলে এই গরমের মধ্যেও একটা বয়স্ক লোক ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে, কি করবে না, সে 2000 টাকা ডিপোজিট করবে অথবা 2000 টাকা উইথড্র করবে। তুমি তাকে কি করে বোঝাবে যে আপনি ভালো উদ্দেশ্যে এই স্টেট ব্যাংকে যে অ্যাপটা থাকে সেটাকে ইয়োনো অ্যাপ বলে, কি করে কাজে লাগাবে? প্রথমে তাকে বিনয়ের সাথে ব্যাপারটা বোঝাতে হবে। তাকে বোঝাতে হবে যুগ বদলে গেছে, আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতেই হবে। এই রোদে গরমে আপনার ব্রাঞ্চে আসার কি দরকার আছে? আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, চলুন ইয়োনো অ্যাপটা আমি ডাউনলোড করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কী করে ইউজ করতে হয়। তাই এরপর থেকে প্রয়োজন ছাড়া ব্রাঞ্চে এই কষ্ট করে আসার আপনার দরকার নেই। এইভাবে বুঝিয়ে বললে এবং হাতে কলমে তাকে একটা ডেমো দিয়ে দিলে সে কিন্তু ব্যাপারটা মেনে নেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে যখন তোমরা ব্যাংকে যাও, এখন ম্যাক্সিমাম ব্যাংকে দেখবে একটা মেশিন থাকে যেখানে ডিরেক্টলি টাকা ডিপোজিট করা যায়। তো কিন্তু অনেকে তবুও লাইন দিয়ে কাউন্টারেই টাকা ডিপোজিট করে, কারণ ভয় লাগে। তাদেরকে কী করে বোঝাবে? তাদেরকে ধৈর্য ধরে অটোমেটিক সিস্টেমটা বোঝাও, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করো, তাদেরকে বোঝাও অযথা এতটা সময় নষ্ট করবেন না। আপনি মেশিনে কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা করুন, এখানে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে। আপনি ভয় পাবেন না, মেশিনে কোনো রকম ফেলিওর হয় না। আস্তে আস্তে কনফিডেন্সটা তৈরি করলে সে সেটাকে মেনে নেবে, এটাই হবে তোমার কাজ। এবার প্রশ্ন যদি করে যে ইয়োনো অ্যাপের কিছু অ্যাডভান্টেজ বলো তো,
প্রথম ইওনো ক্যাশের মাধ্যমে তুমি উইদাউট ডেবিট কার্ড টাকা তুলতে পারো, ঠিক আছে, কার্ডলেস ট্রানজ্যাকশন করতে পারো। নেক্সট, তুমি যে কোনো ধরনের বিল পেমেন্ট করতে পারো, টাকা ট্রান্সফার করতে পারো। নেক্সট, তুমি লোন নিতে পারো, পার্সোনাল লোন থ্রু পি অ্যাপ্রুভড ইনস্ট্রুমেন্ট। তুমি ইনভেস্টমেন্ট করতে পারো। তো এতগুলো বেসিক সুবিধা ইওনো অ্যাপের মধ্যে আছে, তোমাকে ডেসক্রাইব করে বোঝাতে হবে যদি প্রশ্ন করেন। তাহলে তুমি যখন যদি এরকম একটা সিচুয়েশন, একজন ব্যক্তি শুধু বাংলা বোঝেন এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করতে গিয়ে বিভ্রান্ত, তাকে কি করে সাহায্য করবে? এরকম হতে পারে একটা কাস্টমার, সে পুরোপুরি বাংলাই বোঝে, মানে ইংলিশের ধারে কাছে যায় না, তাকে তুমি হাবভাব দেখিয়ে ইংলিশে কথা বলতে যাবে না, সুষ্ঠু বাংলা ভাষায় বিশুদ্ধ তার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলো, তার সাথে মিশে যাও, তাকে দৈনন্দিনভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করো, তাকে বোঝাও যে নিরাপত্তা সম্পূর্ণ রেখে আপনি কিন্তু এই যে ইন্টারনেট পরিষেবাগুলো ইউজ করতে পারেন। সুতরাং কোনো টেনশন করবেন না, কন্টিনিউ এটাকে ব্যবহার করে যান। কোনো রকম অ্যাটিটিউড বা ভয় দেখানো কথাবার্তা বললে কাস্টমার ভড়কে যাবে। কাস্টমারকে ভালো করে বুঝিয়ে তোমার সেই অ্যাপটা ডাউনলোড করাতে হবে বা সেই অ্যাপ্লিকেশনটা বোঝাতে হবে। নেক্সট, তুমি ধরো ব্যাংকে আছো ব্রাঞ্চে, হঠাৎ করে একজন মানে প্রায়োরিটি কাস্টমার চলে আসলো, মানে একজন এমন কাস্টমার আসলো যার ব্যাংকিং ট্রানজ্যাকশান খুব ভালো, ব্যাংক তাকে খুব রেসপেক্ট করে, তখন তুমি কীভাবে তাকে হ্যান্ডেল করবে? বর্তমান যে গ্রাহক আছে তাকে বিনীতভাবে অল্প সময়ের জন্য অনুমতি নিন, যে যার সাথে তুমি এখন কথা বলছো তাকে এক্সকিউজ মি বললো, ঠিক আছে। আগের গ্রাহকের কাজটি দ্রুত শেষ করুন যাতে সবাই সম্মানিত বোধ করে। গ্রাহকের যেই কাজটা আপনি হাতে নিয়েছো সেটাকে কমপ্লিট করো। ফাইনালি তুমি যে লোকটা এসছে হাই প্রোফাইল কাস্টমার, তাকে একটু সময় দিয়ে কথা বলো, কারণ ব্যাংকে বড় বড় বিজনেসম্যান বা ইনভেস্টাররা আসলেই সেই পয়সা বা তার করসপন্ডিং ইন্টারেস্টে ব্যাংকে চলে, তাই ব্যাংকে তাকে প্রায়োরিটি দিতে হয়। এটা হচ্ছে বেসিক সিস্টেম। নেক্সট দেখো, যদি এরকম একটা কোশ্চেন আসে, পরিস্থিতি হয় কেউ ভুল করে যে মোবাইলের এমপিনটা গন্ডগোল করে ফেলেছে, মানে ভুল এমপিন দিয়েছে, ব্লক হয়ে গেছে, এখন এমপিনটাকে চেঞ্জ করতে হবে। প্রথম গ্রাহককে আশ্বস্ত করা, একদম ভয় পাবেন না, এটা অনলাইন সিস্টেমে ঠিক করা যাবে। তারপর ফরগেট এমপিনে অপশানে যাবে, কিছু ওটিপি এবং ইনফরমেশান চাইবে, সেটা দিয়ে ওনার এমপিনটা চালু করে দিয়ে ওনাকে দু একটা ছোটো ট্রানজ্যাকশান করিয়ে দেখিয়ে দেওয়া, তাকে আশ্বস্ত করা। এর মানুষ মাত্র ভুল হয়, ভুল হলে আপনি এইভাবে ভুলটাকে শুধরে নেবেন, এটা কোনো সমস্যার ব্যাপার নয়, এটা ইউজার ফ্রেন্ডলি। নেক্সট, ডেবিট কার্ডের ফর্ম ফিল করার সময় গ্রাহক হোম লোনের সুদের হার সম্পর্কে জানতে চাইলেন, কিভাবে এই সুযোগ কাজে লাগাবে। ধরো একজন ডেবিট কার্ডের একটা অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিচ্ছে বা অন্য পারপাসে, হঠাৎ করে বললে এই তোমাদের হাউজিং লোনের ইন্টারেস্ট কত, তার মানে ওনার কোনো একটা ইন্টারেস্ট আছে, হাউজিং লোন নেবে, সঙ্গে সঙ্গে তোমাকে তাকে ক্যাপচার করতে হবে। হ্যাঁ, আপনি কী লোন নেবেন, আসুন আমরা বসে কথা বলি। তো সেইভাবে কথা বলে তাকে কিন্তু মোল্ড করা যেতে পারে, এবং তাকে এমনভাবে কথা বলে, আপনি তো ওই ব্রাঞ্চেরই কাস্টমার, আপনি যখন লোন নিতে চাইছেন আমাদের থেকেই নিন, আমরাই আপনাকে সবচেয়ে বেটার অফার দেব, এই কথাগুলো বলে সেই কাস্টমারকে সেই ব্রাঞ্চের বিজনেসের মধ্যে ইনক্লুড করতে হবে। ব্যাংকে যত তুমি বিজনেস এনে দিতে পারবে, ব্যাংক কিন্তু তত তোমাকে ভালোবাসবে। নেক্সট, তাড়াহুড়োর মধ্যে থাকা গ্রাহককে কীভাবে ফিডব্যাক বা রেটিং দিতে উৎসাহিত করবে। আজকে ডিজিটাল জমানা, সবাই রেটিং দেখেই কাজ করে, তাই তোমার যে কাস্টমার সে রেটিং দেবে, সেই রেটিংয়ের বেসিসে অন্যরা সবাই সুযোগ পাবে। সো রেটিংটা একটা বাধ্যতামূলক ব্যাপার, কিন্তু সে খুব তাড়াহুড়োর মধ্যে আছে, তাকে কি করে বুঝিয়ে সেই রেটিংয়ে রাজি করাবে, সেটা হচ্ছে একটা প্রসঙ্গ। তো তখন তুমি কি করবে, তুমি তাকে বোঝাবে, স্যার আপনি ব্যস্ত ঠিক আছে, কিন্তু আপনি যে পরিষেবাটা পেলেন তার একটা ছোটো রেটিং দিতে কি কাজে অসুবিধা আছে, দিন না প্লিজ। আর আমাদেরও তো এগুলো দরকার হয়, আমাদের ব্যাংক ভালো না মন্দ সেটা তো আপনার রেটিংয়ের মাধ্যমেই নির্ধারিত হবে, তাই কাইন্ডলি একটু সময় নিয়ে রেটিংটা দিয়ে দেবেন। খুব জোর করা যাবে না, তাকে বুঝিয়ে অনুরোধ করে কাজটা সেরে নিতে হবে। নেক্সট, আচ্ছা, একজন গ্রাহক শুধু মিনি স্টেটমেন্টের জন্য ব্রাঞ্চে আসেন, ইওনো ছাড়া অন্যান্য বিকল্প চ্যানেল সম্পর্কে কীভাবে জানাবে? মিনি স্টেটমেন্ট দেখবে, একজন বয়স্ক ভদ্রলোক ব্যাংকে চলে এসছে, মিনি স্টেটমেন্ট দেখবে এই গরমের মধ্যে, তখন তাকে বোঝাও, আপনি তো সিম্পলি একটা মিস কল মারলে ব্যাংকের থেকে মিনি স্টেটমেন্ট দিয়ে যায়,
অথবা ইওনোর থেকে দেখতে পারেন, ইওনো অ্যাপের মাধ্যমে, অথবা ইন্টারনেট ব্যাংক। আপনি এত কষ্ট করে ব্রাঞ্চে কেন আসছেন? তাকে প্রক্রিয়াগুলো সহজভাবে বুঝিয়ে ডেমো দিয়ে বুঝিয়ে দিলে সে বুঝে যাবে। পরের বার যখন মিনি স্টেটমেন্ট দরকার হবে ব্রাঞ্চে আসবে না। তোমার টার্গেট কি থাকবে? ব্রাঞ্চে লোক আসা কমাতে হবে, তাহলে ব্রাঞ্চ আরও বড় হলেও হ্যান্ডেল করতে অসুবিধা হয়। টেকনোলজি ডেভেলপ করছে, থ্রু টেকনোলজি তুমি ব্রাঞ্চটাকে কন্ট্রোল করতে পারবে। নেক্সট, এসবিআই ব্রাঞ্চের সার্বিক কার্যক্রম। একজন গ্রাহক মিত্র কিভাবে সাহায্য করেন? একজন গ্রাহক মিত্র এসবিআই এর দৈনন্দিন কাজে কিভাবে সহযোগিতা করে? কাস্টমার থাকছে একদিকে, তুমি ধরো গ্রাহক মিত্র, তুমি ব্রাঞ্চটাকে এফিশিয়েন্টলি পরিচালনা করার কাজ করছো। দেখো, এফিশিয়েন্ট মানে কি? মানে এফেক্টিভভাবে, কার্যতভাবে। সো এফিশিয়েন্ট হওয়াটা খুব প্রয়োজন। প্রপার ইউটিলাইজেশন অফ ম্যান পাওয়ার, প্রপার ইউটিলাইজেশন ইনফ্রাস্ট্রাকচার, প্রপার ইউটিলাইজেশন অফ টেকনোলজি, এটা হচ্ছে এফিশিয়েন্ট হওয়ার গুরুত্ব। তো সেই জায়গাটা তোমাকে মেনটেন করতে হবে। আরও বেসিকভাবে কী করতে হবে? ডিজিটাল সেতু বন্ধন। কাস্টমার এখনও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্বন্ধে অবগত হয়নি, সেটা ভালো করে বোঝাতে হবে। ভিড় কমানো, যত ডিজিটাল পরিষেবা কাস্টমার বেশি ইউজ করবে, ব্রাঞ্চে কম আসবে, ভিড় কম হবে, ব্রাঞ্চ ভালো চলবে, কাস্টমার আরও বাড়ানো যাবে। ফাইনালি তোমার গ্রাহকের সন্তুষ্টি অনেক বাড়বে। যেই কাজটা করতে 2 ঘন্টা সময় লাগছিল এখন 2 মিনিটে হয়ে যাবে। সো তার অনেক টাইম বাঁচবে, সে সেটা ভালোভাবেই নেবে। সো একজন আইডিয়াল গ্রাহক মিত্র যদি হতে হও, তোমার সহমর্মিতা থাকতে হবে। গ্রাহকের প্রতি দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি তাদের ভীতি বোঝার চেষ্টা করতে হবে। তোমার ডিজিটালি এক্সপার্ট হতে হবে। ইওনো, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম মেশিন, এইগুলো কীভাবে পরিচালিত হয় সেটা তোমার সঠিক টেকনিক্যাল নলেজ রাখতে হবে। ফাইনালি ব্রাঞ্চের সার্বিক উন্নতি করতে হবে, ব্রাঞ্চে আরও বিজনেস নিয়ে আসতে হবে, ব্রাঞ্চকে ডেভেলপ করতে হবে। এই জায়গাগুলো তোমাকে মেনটেন করতে হবে। সো এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো সঠিকভাবে ভিডিওটাকে 2-3 বার ভালো করে দেখে নাও, নিয়ে পয়েন্ট আউট করে নাও মেন জায়গাগুলো নিয়ে, সঠিক মানসিকতা নিয়ে ইন্টারভিউ দাও, চাকরি তুমি পাবেই। চ্যানেলের সাথে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না। যাদের এই ভিডিওটা কাজে লাগবে সেই বন্ধুদের ভিডিওটা ফরওয়ার্ড করে দাও। যারা গ্যারান্টি সহকারে নিজের কেরিয়ার তৈরি করতে যাচ্ছ, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো। আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।